আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমে থাকছে সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নতুন যুদ্ধে ত্রাস সৃষ্টিকারী রূপে আবির্ভূত হবে ইরান। এরপরেই জানিয়ে দিব, মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ইসরায়েলের বিভিন্ন সামরিক অবস্থান ও স্থাপনায় অন্তত ১৯টি হামলা চালানোর দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তারপরেই জানিয়ে দিব, মার্কিন পতনের দিন ঘনিয়ে আসছে, হরমুজেই ডুবতে চলেছে যুক্তরাষ্ট্রের সাম্রাজ্য। সর্বশেষ জানিয়ে দিব যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ২৫ বছর পুরনো এক ঐতিহাসিক চুক্তির স্মরণ অনুষ্ঠানে অংশ নিচ্ছেন পুতিন। ট্রাম্পের বুকি জ্বলছে আগুন। আপনি যদি ইরানের জয় দেখতে চান আর ইরানের পাশে চীন ও রাশিয়ার শক্ত অবস্থান দেখতে চান, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন জানাবো বিস্তারিত জানার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কোন জায়গা থেকে দেখছেন এবং শুনছেন তা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। ইরানে নতুন করে যুক্তরাষ্ট্রের হামলার গুঞ্জনটি বেশ জোরেশোরেই আলোচিত হচ্ছে। ইরানে হামলা থেকে মাত্র ১ ঘণ্টা দূরে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে আলোচনায় আগ্রহী হওয়ায় শেষ পর্যন্ত ইরানে হামলার সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। তবে বিশ্লেষকদের ধারণা, এবারও যদি আলোচনা ব্যর্থ হয় তবে ইরানে নিশ্চিতভাবেই হামলা করবে যুক্তরাষ্ট্র। প্রশ্ন হল, আবারও হামলা হলে কিভাবে এর পাল্টা প্রতিক্রিয়া জানাবে ইরান? গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক আগ্রাসনের পর দ্রুত পাল্টা হামলা চালিয়ে ইরানও প্রতিক্রিয়া জানায়। ফলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ইরানের এক পূর্ণ মিউজিক যুদ্ধ শুরু হয়। সেবারের যুদ্ধে ইরান দীর্ঘস্থায়ী ও অসম যুদ্ধ কৌশল গ্রহণ করে। ইরান সীমিত আকারে কিন্তু ধ্বংসাত্মকভাবে মার্কিন ইসরায়েল লক্ষ্যবস্তুতে ড্রোন ও মিসাইল দিয়ে হামলা পরিচালনা করে। তবে ইরান ও যুক্তরাষ্ট্রের মাঝে যদি আবারও যুদ্ধ শুরু হয়, তাহলে ইরান কিভাবে প্রতিক্রিয়া জানাতে পারে তা সম্প্রতি তুলে ধরেছে মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদনে দাবি করা হয়, এবারের যুদ্ধ ক্ষণস্থায়ী হতে পারে, তবে সংঘাত স্বল্প সময়ের হলেও এর তীব্রতা হতে পারে অত্যধিক। বিশেষ করে ইরানের জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে সমন্বিত ও ভারী হামলার আশঙ্কা করা হচ্ছে। প্রতিবেদনে বলা হয়, নতুন করে আবারও সংঘাত শুরু হলে শত শত ড্রোন ও মিসাইল ছুড়ে পাল্টা প্রতিক্রিয়া জানাতে পারে ইরান। ইরানের এই কৌশলের মূলে রয়েছে শত্রুকে কার্যকরভাবে মোকাবিলা করা এবং প্রতিপক্ষের পুরো হিসাব নিকাশকেই বদলে দেয়া। হামলার লক্ষ্যবস্তুতে কেবল মার্কিন ইসরায়েল স্থাপনাই নয়, বরং যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠ উপসাগরীয় দেশগুলোকেও লক্ষ্যবস্তু করবে ইরান। প্রতিবেদন অনুসারে আবারও যুদ্ধ শুরু হলে পাল্টা প্রতিক্রিয়ায় ইরান উপসাগরীয় দেশগুলোর জ্বালানি অবকাঠামোতে তীব্র হামলা চালাতে পারে। উপসাগরীয় দেশগুলোর তেলক্ষেত্র, শোধনাগার ও বন্দরগুলোই আঘাত হানা হলে বিশ্ব অর্থনীতি মারাত্মকভাবে বিপর্যস্ত হবে, যার মাধ্যমে ট্রাম্পের উপর ব্যাপক চাপ সৃষ্টি করতে পারবে ইরান। প্রতিবেদনটিতে আরও দাবি করা হয়, পাল্টা প্রতিক্রিয়ায় ড্রোন ও মিসাইল হামলার পাশাপাশি নিজেদের হাতে থাকা অন্যান্য কার্ডও ব্যবহার করতে পারে ইরান। যুদ্ধ শুরু হলে হরমুজের পাশাপাশি বাবেল মান্দে প্রণালীও বন্ধ করে দিতে পারে ইরান। সমুদ্রপথটি ইয়েমেনের ইরান সমর্থিত সশস্ত্র হুথি গোষ্ঠী নিয়ন্ত্রিত অঞ্চলের পাশে অবস্থিত। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রকে দুই প্রান্তে চাপে ফেলে দিতে চাইবে ইরান। এছাড়াও বিভিন্ন প্রান্তে থাকা ইরান সমর্থিত বিভিন্ন সশস্ত্র মিলিশিয়া গোষ্ঠীদের পুনরায় সক্রিয় করে তোলা হতে পারে বলে প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে। ফলে ইরানের বিরুদ্ধে নতুন যুদ্ধে যুক্তরাষ্ট্রকে কৌশলগতভাবে পুনরায় কুণ্ঠাসা করে দেওয়া হতে পারে। বিশ্লেষকদের মতে, ইতিপূর্বেও মার্কিন ইসরায়েল ধ্বংসাত্মক হামলাও ইরানের বিরুদ্ধে তাদের জয় এনে দিতে পারেনি। ইরান দীর্ঘদিন ধরে এসব হামলার জন্য প্রস্তুতি নিয়ে রাখে। পাশাপাশি দেশটির ভৌগোলিক অবস্থান এবং কৌশলী সিদ্ধান্ত যুদ্ধে ইরানকে একটা শক্তিশালী অবস্থানে পৌঁছে দেয়। বিশ্লেষকেরা বলছেন, আবারও যুদ্ধ শুরু হলে ইরানের শক্তিশালী ও ধ্বংসাত্মক পাল্টা প্রতিক্রিয়া প্রতিপক্ষের জন্য রীতিমতো ত্রাসের কারণ হতে পারে। সীমান্তের ওপারে তখন অন্ধকারে ঢেকে গেছে রাত, কিন্তু সেই অন্ধকার ছেড়ে হঠাৎ একের পর এক বিস্ফোরণের শব্দ। আকাশে ড্রোনের গুঞ্জন, ভারী কামানের গোলা আর আগুনের ঝলকানিতে যেন আবারও জ্বলে উঠছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ ফ্রন্ট। মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ইসরায়েলের বিভিন্ন সামরিক অবস্থান ও স্থাপনায় অন্তত ১৯টি হামলা চালানোর দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তাদের দাবি, এসব হামলায় ব্যবহার করা হয়েছে বিস্ফোরক বোঝাই ড্রোন, আক্রমণাত্মক কোয়াডকপ্টার, ভারী কামানের গোলা ও পুঁতে রাখা শক্তিশালী বিস্ফোরক। সংবাদমাধ্যম মেহের নিউজ এজেন্সির প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য। হিজবুল্লার দাবি, সীমান্ত ঘেঁষা দখলকৃত অঞ্চল ও দক্ষিণাঞ্চলীয় ফ্রন্টে ইসরায়েলি সেনাদের অবস্থান, সামরিক যান ও লজিস্টিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে চালানো হয় এই অভিযান। বিশেষ করে আল বাইয়াদ এলাকায় থাকা একটি ইসরায়েলি কমান্ড সেন্টারে ২টি আক্রমণাত্মক ড্রোন দিয়ে সরাসরি হামলার দাবি করেছে সংগঠনটি।
শুধু তাই নয়, দক্ষিণ লেবাননের রাসাফ এলাকায় ইসরায়েলি বাহিনীর একটি বুলডোজারও বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে তারা। হিজবুল্লাহর ভাষায় হামলাগুলো ছিল নির্ভুল ও প্রাণঘাতী। এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফও স্বীকার করেছে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কথা, যদিও ক্ষয়ক্ষতির বিস্তারিত এখনও প্রকাশ করেনি তারা। তবে পাল্টা জবাব দিতেও নাকি দেরি করেনি বর্বর এই দেশটি। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, আল মারওয়ানিয়া, কাউথারিয়ে, আল সাইয়াদ, দেইর কানুন সহ দক্ষিণ লেবাননের বেশ কয়েকটি এলাকায় বিমান হামলা ও গোলাবর্ষণ চালিয়েছে ইসরায়েল বাহিনী। ইসরায়েলের দাবি, তারা হিজবুল্লাহর সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করেই হামলা চালিয়েছে, কিন্তু স্থানীয়দের অভিযোগ আবাসিক এলাকাগুলো শিকার হয়েছে এই হামলার। ফলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে সীমান্ত জুড়ে। কারণ ইসরায়েল ইতোমধ্যেই সাইদা ও নাবাতিয়া জেলার একটি গ্রামের বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে হিজবুল্লাহর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারিও দিয়েছে তারা। সমর বিশ্লেষকরা বলছেন, গাজা যুদ্ধে উত্তাপ ছড়িয়ে এখন পুরো মধ্যপ্রাচ্য যেন এগোচ্ছে নতুন এক বড় সংঘাতের দিকে। প্রতিদিনের পাল্টাপাল্টি হামলা শুধু সীমান্ত নয়, পুরো অঞ্চলের নিরাপত্তাকেই ফেলছে ঝুঁকির মুখে। আর সেই উত্তপ্ত বাস্তবতায় মধ্যপ্রাচ্যের আকাশে এখন যেন প্রতিনিয়তই শোনা যাচ্ছে যুদ্ধের শব্দ। হাওলা শামীম। সময় পরিবর্তনের সাথে সাথে কি ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে, নাকি ক্ষমতা আর দম্ভের অন্ধগলিতে এসে থমকে দাঁড়ায় বিশ্বের বড় বড় পরাশক্তিগুলো? ১৯৫৯ সালের ব্রিটেন। তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী হ্যারল্ড ম্যাকমিলান এক স্লোগান দিয়ে পুনর্নির্বাচিত হয়েছিলেন, ইউ হ্যাভ নেভার হ্যাড ইট সো গুড, অর্থাৎ আপনারা এর চেয়ে ভালো অবস্থায় কখনোই ছিলেন না। ব্যঙ্গ করে কার্টুনিস্টরা তার নাম দিয়েছিলেন সুপারম্যাক। কিন্তু সেই তথাকথিত সুপারম্যাকের ব্রিটেনের আড়ালে লুকিয়েছিল এক চরম পরাজয় আর ঔপনিবেশিক সাম্রাজ্যের পতনের গল্প। আজ সেই ইতিহাসের আয়নায় দাঁড়িয়ে কাঠগড়ায় মার্কিন যুক্তরাষ্ট্র। পেছনে ফিরে তাকানো যাক ১৯৫৬ সালে। ব্রিটেনের তৎকালীন টোরি বা কনজারভেটিভ পার্টি ছিল কট্টর সাম্রাজ্যবাদী, বর্তমান ডোনাল্ড ট্রাম্পের শিবিরের মতোই একগুঁয়ে। কিন্তু সুয়েজ সংকটের সেই চরম বিপর্যয় তাদের চোখ খুলে দিয়েছিল। তারা বুঝতে পেরেছিল পৃথিবী বদলে যাচ্ছে। যে বিশ্বকে এতদিন তারা অস্ত্রের জোরে শাসন করেছে, সেখানে আর গায়ের জোর খাটবে না। ব্রিটেনকে তার নতুন ভূমিকা খুঁজে নিতেই হবে। ইতিহাস থেকে শিক্ষা নেয়নি ওয়াশিংটন। ভিয়েতনাম, ইরাক কিংবা আফগানিস্তানের একের পর এক বিপর্যয়কর এবং ব্যর্থ যুদ্ধ মার্কিন জনগণকে চরম শিক্ষা দিলেও শিক্ষা নেননি তাদের শাসকরা। ঠিক যেভাবে সুয়েজ সংকটের সময় ব্রিটিশ জনগণ অ্যান্থনি ইডেনের মিশর আক্রমণের বিরোধিতা করেছিল, একইভাবে মার্কিন জনগণকেও বারবার যুদ্ধে টেনে হিঁচড়ে নামানো হয়েছে। বর্ণবাদী, সাম্রাজ্যবাদী আর পুরনো আমলের চিন্তাভাবনায় অন্ধ একদল নেতার গোপন ষড়যন্ত্রের খেসারত দিতে হয়েছে সাধারণ মানুষকে। আজ ঠিক তেমনই এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প। ১৯৫৬ সালে সুয়েজ আক্রমণ থেকে যেভাবে ব্রিটেন ও ফ্রান্সকে পিছু হটতে বাধ্য করেছিল আন্তর্জাতিক চাপ, আজ ওয়াশিংটনেও ঠিক একই চাপের মুখে। রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের জরুরি বিশেষ অধিবেশন কিংবা ইউনাইটিং ফর পিস প্রস্তাব হয়তো আবারও কার্যকর হতে পারে, কিন্তু আসল প্রশ্ন হচ্ছে অন্য জায়গায়। এই বহুমুখী বিশ্বে টিকে থাকতে হলে মার্কিন রাজনীতিবিদরা কি ম্যাকমিলানের মতো কোনো ঐতিহাসিক নীতিগত পরিবর্তন আনতে পারবেন? ম্যাকমিলান কিন্তু কোনো বিরোধী দলের নেতা ছিলেন না। সুয়েজ সংকটের প্রতিটি গোপন ষড়যন্ত্রের সাথে তিনি ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। ইসরায়েলের সঙ্গে গোপন আতাত ছিল তারই মস্তিষ্কপ্রসূত। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট আইজেনহাওয়ার হোয়াইট হাউসে ডেকে তাকে সরাসরি সতর্ক করেছিলেন যে আমেরিকা এই আগ্রাসন সমর্থন করবে না। কিন্তু ক্ষমতার দম্ভে অন্ধ ম্যাকমিলান ভেবেছিলেন শেষ মুহূর্তে পুরনো বন্ধু আমেরিকা ঠিকই পাশে দাঁড়াবে। সেই চরম ভুল ভাঙার ধাক্কায় হয়তো পরবর্তীতে তাকে ব্রিটিশ পররাষ্ট্র ও ঔপনিবেশিক নীতি আমূল বদলে ফেলতে বাধ্য করেছিল। আজকের প্রেক্ষাপটে ইরানের সাথে চলমান এই সংকট মার্কিন সাম্রাজ্যবাদের জন্য ঠিক ততটাই বিপর্যয়কর যতটা ব্রিটেনের সঙ্গে ছিল সুয়েজ সংকট। ওয়াশিংটনের ক্ষমতার অলিন্দে বসা কোনো নেতার কি সেই দূরদর্শিতা আছে যা দিয়ে এই সংকটের গভীরতা মাপা যায়? ব্রিটেনের সুয়েজ নীতি অনুসরণ করার অর্থ হবে বিশ্বজুড়ে থাকা সমস্ত মার্কিন সামরিক ঘাঁটি বন্ধ করা, আন্তর্জাতিক কূটনীতিতে শক্তির অবৈধ ব্যবহার বন্ধ করা এবং যে কোনো বিরোধ নিষ্পত্তিতে রাষ্ট্রপুঞ্জের ওপর ভরসা রাখা। কিন্তু প্রশ্ন হল, আজকের ট্রাম্প প্রশাসনে কিংবা রিপাবলিকান পার্টিতে সেই ম্যাকমিলান কোথায়? কিংবা ডেমোক্রেটিক পার্টিতেই বা কোথায় সেই হ্যারাল্ড উইলসন? কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধের পর থেকে ডেমোক্র্যাটরা কোনো প্রগতিশীল পররাষ্ট্রনীতি তৈরি করতেই পারেনি। ওবামার দ্বিতীয় মেয়াদে কিউবা এবং ইরানের সাথে চুক্তি কেবলই এক ক্ষণস্থায়ী ঝলক।
আজ ট্রাম্প এমন এক চক্রব্যূহে আটকা পড়েছেন যেখানে একদিকে ইরানের সাথে এক অবাস্তব অপরাজেয় যুদ্ধ আর অন্যদিকে এক ঐতিহাসিক কূটনৈতিক পরাজয়। তবে সেই সংকটের মেঘেও একটি রূপালী রেখা আছে। হয়তো এটাই ৯০-এর দশক থেকে চলা মার্কিন নব্য রক্ষণশীল বা নিওকন সাম্রাজ্যবাদী প্রকল্পের চূড়ান্ত পতন। বিশ্লেষকরা বলছেন মার্কিন জনগণকে আজ সোচ্চার হতে হবে। দুই দলের নিওকনরা যে আমূল পরিবর্তনের পথ আটকে রেখেছিল, আজ তা ভাঙার সময় এসেছে। পারস্য উপসাগরে ট্রাম্পের এই কানাগলি যেন নব্য রক্ষণশীল অপরাধমূলক অধ্যায়ের শেষ পেরেক হয়, আর সেখান থেকেই শুরু হোক এক নতুন, শান্তিপূর্ণ ও বহুপাক্ষিক পৃথিবীর পথ চলা। চীন থেকে ফিরে ইরানি সূত্রে মন্তব্য করে চাপে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর ঠিক সেই সময়ে বেইজিংয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, যা বিশ্ব কূটনীতিতে নতুন শক্তির সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ২৫ বছর পুরনো এক ঐতিহাসিক চুক্তির স্মরণ অনুষ্ঠানে অংশ নিচ্ছেন পুতিন। ২০০১ সালে স্বাক্ষরিত সেই সুপ্রতিবেশী ও বন্ধুত্বপূর্ণ সহযোগিতা চুক্তি এখন আবারও আলোচনায়। বিশ্লেষকদের মতে শুধু আনুষ্ঠানিকতা নয়, এই বৈঠকের রাজনৈতিক গুরুত্ব অনেক বেশি। কারণ এমন এক সময় পুতিন বেইজিংয়ে গেলেন যখন বিশ্ব রাজনীতিতে নতুন মেরুকরণ তৈরি হচ্ছে। একদিকে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা, অন্যদিকে ক্রমশ আরও ঘনিষ্ঠ হচ্ছে চীন ও রাশিয়া। ইরান ইস্যুতে স্নায়ুযুদ্ধ তো বাড়ছেই। বিশ্লেষকরা বলছেন বহু মেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা গড়ার লক্ষ্য থেকেই দুই দেশের কৌশলগত সম্পর্ক আরও গভীর হচ্ছে। রাজনীতি, অর্থনীতি, জ্বালানি, প্রযুক্তি, এমনকি সামরিক সহযোগিতাতেও বাড়ছে মস্কো বেইজিংয়ের সমন্বয়। আল জাজিরার বিশ্লেষণ বলছে ট্রাম্প বড় ধরনের বাণিজ্য চুক্তির কথা বললেও যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার গুরুত্বপূর্ণ বিরোধগুলোতে তেমন কোনো অগ্রগতি হয়নি। বিশেষ করে তাইওয়ান ইস্যু এবং ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ইসরায়েলের অবস্থান এখনও দুই দেশের সম্পর্কে বড় উত্তেজনার কারণ। এমন পরিস্থিতিতে পুতিনের এই সফরকে মস্কোর জন্য কূটনৈতিকভাবে সুবিধাজনক হিসেবেই দেখা হচ্ছে, যা চিন্তা বাড়াবে ট্রাম্পের। কারণ রাশিয়াকে পাশ কাটিয়ে সামনে এগোনোর কোনো ইচ্ছা নেই বেইজিংয়ের। বরং পরপর ট্রাম্প ও পুতিনকে আতিথেয়তা দিয়ে চীন বুঝিয়ে দিয়েছে বিশ্ব কূটনীতির কেন্দ্রবিন্দুতে এখন তারাই। বিশ্লেষকদের মতে চীন এখন এমন এক অবস্থানে পৌঁছেছে যেখানে প্রতিদ্বন্দ্বী শক্তিগুলোর সঙ্গে নিজেদের শর্তে বোঝাপড়া করতে পারছে তারা। এদিকে ওয়াশিংটনের অন্যতম বড় কৌশল ছিল মস্কো ও বেইজিংয়ের ঘনিষ্ঠতা দুর্বল করা, কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। পশ্চিমা নিষেধাজ্ঞা এবং ট্রাম্পের পররাষ্ট্রনীতিকে বেপরোয়া হিসেবে দেখার অভিন্ন দৃষ্টিভঙ্গি বরং আরও কাছাকাছি এনেছে পুতিন ও শি জিনপিংকে। বিশ্লেষকদের মতে ক্রমেই বিভক্ত হয়ে পড়া বিশ্ব ব্যবস্থায় চীন নিজেকে অপরিহার্য মধ্যস্থতাকারী হিসেবে প্রতিষ্ঠা করছে। আর সেই কারণেই পরপর শীর্ষ নেতাদের বেইজিং সফর বিশ্ব রাজনীতিতে বিশেষ গুরুত্ব পাচ্ছে। এই সফরে বড় কোনো কূটনৈতিক চুক্তি না এলেও একটি বার্তা স্পষ্ট: চীনকে আর উপেক্ষা করার সুযোগ নেই। এদিকে ইউক্রেন যুদ্ধের বিষয়টিও পুতিন শি বৈঠকের আলোচনায় আসবে বলে ধারণা করা হচ্ছে। তবে বিশ্লেষকরা মনে করছেন চীন এ বিষয়ে রাশিয়ার ওপর সরাসরি চাপ সৃষ্টি করবে না। সব মিলিয়ে বিশ্ব রাজনীতির নতুন শক্তির খেলায় বেইজিং এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠছে।